বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ হিরণ বাদশা ফ্রম বাংলাদেশ। দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকে এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা, এই কথাটি আমাদের সকলকে বিশ্বাস করতে হবে। তা না হলে আমরা যারা মুসলমান আছি, আমাদের কিন্তু ঈমান থাকবে না। তো দর্শক, আল্লাহ তাআলা এই বিশ্ব ভূমণ্ডলীতে 18 লক্ষ বা তারও অধিক মাখলুকাত সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা পাহাড়ে, বনে, জঙ্গলে, নদীতে, আগুনে, ময়লার স্তূপে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তো প্রাণী থেকে শুরু করে জড় বস্তু পর্যন্ত প্রত্যেকটা বস্তুকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আর এই রিজিকের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আর আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে। এই কথাটা আমাদের সকলকে বিশ্বাস করতে হবে। আর যদি আমরা বিশ্বাস না করি, আমরা যারা মুসলমান আছি, আমাদের ঈমান থাকবে না। তো দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে একটি ঘটনা বর্ণনা করব, যে ঘটনাটি শোনার পরে আপনি যে ধর্মেরই হন না কেন, আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তো দর্শক, আজ থেকে প্রায় 1 বছর আগের কথা। তো আমি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3-তে, যে নতুন বিমানবন্দর হচ্ছে বর্তমানে, সেইখানে কনস্ট্রাকশনে চাকরিতে জয়েন করলাম। তো চাকরিতে জয়েন করার 15 থেকে 20 দিন পরে একটা সমস্যার কারণে আমার চাকরি 100% চলেই গিয়েছিল। তো আমি বলছি কি হয়েছিল। তো দর্শক, আপনারা সবাই জানেন আমি ছোটখাটো একজন ইউটিউবার। তো যে কোনো ভালো পরিবেশ, যে কোনো ঘটনা, যে কোনো বিষয় যদি আশেপাশে ঘটে, তো আমার হাত চুলকায় ভিডিও করার জন্য। তো আমিও ভিডিও না করে থাকতে পারি না। আমি এয়ারপোর্টে যখন চাকরি নিলাম, চাকরি নেওয়ার পরে তো এয়ারপোর্টের ভিতরে ঢোকার পরে দেখতে পারি সেখানে বিশাল কিছু, খুব কাছে থেকে বিমান দেখা, বিমান কিভাবে আকাশে উড়ে নামে, একদম নিজের চোখে একদম কাছ থেকে দেখা। আর টার্মিনাল 3 হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিগ প্রজেক্ট। আর এই প্রজেক্টটা আপনার সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরকে অনুসরণ করে করা হচ্ছে। তো আপনারা বুঝতেই পারেন এর কারুকার্য, কলা কৌশলী কত সুন্দর হবে, যে কারো দৃষ্টি আকর্ষণ করার মতো। তো দর্শক মন্ডলী, আমি চাকরিতে জয়েন হওয়ার 15 থেকে 20 দিনের মধ্যে আমি আমার ইউটিউব চ্যানেলে প্রায় 291 থেকে 300 শর্টস ভিডিও আপলোড করি। তো এই শর্টস ভিডিও আপলোড করার পরে অনেকগুলা ভিডিও প্রচুর পরিমাণে ভিউজ হয়, ভাইরাল হয়। আর আপনারা সবাই জানেন, এখনো বা ইয়ার আগেও, বর্তমানেও এয়ারপোর্টকে নিয়ন্ত্রণ করছে হচ্ছে এডিসি। আর আমি যখন ভিডিওগুলো আপলোড করি, তখন কিন্তু টার্মিনাল 3 উদ্বোধন হয়নি। এই যে আপনারা জানেন, এখন থেকে প্রায় 7 থেকে 8 মাস আগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী কিন্তু টার্মিনাল 3-এর একটু অংশ উদ্বোধন করেছিল। তো যেহেতু তখন উদ্বোধন হয়নি, আর এডিসি সবকিছু কন্ট্রোল করে। আর এডিসি কে আমি ধন্যবাদ জানাই এই জন্যই যে এডিসি কিন্তু আপনার এইখানে এই কনস্ট্রাকশনে দিন রাত্রে লক্ষ লক্ষ লোক কাজ করছে, এর পূর্বে এখনো করছে। কিন্তু এডিসি তাদের সেফটি নিয়ম কানুন সবকিছু, তাদের পলিসি 100% কড়াকড়ি থাকার কারণে আল্লাহর রহমতে এই প্রজেক্টে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হয়নি বললেই চলে। এই মনে করেন 4-5 বছরে 3-4টা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে হাজার হাজার লোক অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল। আল্লাহর রহমতে এডিসির কঠিন নিয়মের কারণে, সেফটি ভালো থাকার কারণে এই এয়ারপোর্টের T3-তে কোনো রকমের অ্যাক্সিডেন্ট হয় নাই। আর এডিসির সার্ভে একটা টিম আছে, তারা সবসময় অনলাইনে বসে থেকে টার্মিনাল ভিতরে কি হচ্ছে না হচ্ছে, কারা কি ভিডিও আপলোড করছে না করছে, সমস্ত কিছু কিন্তু তারা কন্ট্রোল করে, তারা দেখে। তো তাদের চোখে পড়ে আমার ইউটিউব চ্যানেলটি। তো তারা তো আর সরাসরি আমাকে চিনে না, আমি কে, আমি আমার নাম হিরণ মিয়া, আমার আইডি কত, আমাকে তারা সরাসরি চিনে না। তারা সেফটির বিভিন্ন গ্রুপে আমার পিকচার দিয়ে দেয়, যে একে আপনারা খুঁজে বের করেন, আমার যে ইস্যু সেই ইস্যুটা সেইখানে বলে দেয়। তো প্রায় 2 দিন খোঁজার পরে সেফটিরা আমাকে খুঁজে পায়। এডিসির কাছ থেকে সাব কন্ট্রাক্টে কাজ নিয়েছে চায়না একটা কোম্পানি, সিসিটিভি। আমরা সিসিটিভিতেই জব করি। তো সেফটিরা আমাকে খুঁজে পাওয়ার পর সিসিটিভির যে মেইন এমডি, সেইখানে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার ফোন সেই চায়নার এমডির হাতে দিল, দিয়ে বলল চেক হিম ইস্যু। তো সে আমার ফোনটা ভালোভাবে হাতে নিয়ে দেখলো, প্রচুর পরিমাণে ভিডিও। তো তখন সে আমাকে বলল অল ভিডিও ডিলেটেড। তো তখন কিন্তু আমি তার চেয়ারের সামনে বসে প্রায় আমার 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছে। আপনারা জানেন ইউটিউবে একসাথে অনেকগুলো ভিডিও ডিলিট করা যায় না, তো একটা একটা ভিডিও করে ডিলিট করতে হয়। তো আমার 4 থেকে 3 ঘন্টা সময় লেগেছে এই ভিডিওগুলো ডিলিট করতে। আর আমি মনে মনে ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছিলাম।
তো দর্শক মন্ডলী, পরের দিন আমি যখন ডিউটিতে যাই, ডিউটিতে যাওয়ার পরে আমার যে সাইনা বস ছিল সে আমার কার্ড নিয়ে নেই, সে আমাকে আর রাখবে না। তো আমি তখন হতাশ হয়ে যাই যে আমি কোথায় যাব, আরে মাত্র চাকরিতে ঢুকলাম আর চাকরিটা চলে গেল। তাও মনে মনে আমার একটা সান্ত্বনা ছিল, তো আমি তো ঢাকা শহরে নতুন না, যে কোনো কর্ম করে খেতে পারবো। কিন্তু তখন আমি একটা অসহায় বোধ করেছিলাম, আমার চাকরিটা যখন চলে গিয়েছিল। তো তারা আমার কার্ড নিয়ে নেই, আমার চাকরি নাই, আমাকে চলে যেতে বলে। আর আমাদের বাংলাদেশে যে বস ছিল যাদের আন্ডারে আমরা কাজ করতাম, সেও আমাকে কাজ করতে দিবে না। মানে সে তো চায় না, যা বলবে, চায়নারা যা বলবে, তারা যেহেতু স্টাফ তাদের কথা মানতে হবে। তারা বললো আপনি চলে যান, আপনাকে আর কাজ দেওয়া হবে না। তো তখন সেফটি, আপনারা সবাই যারা সিসিটিভিতে কাজ করেন তারা জানেন, সেফটি শহীদুল ভাই, ওনাকে, উনি শ্রদ্ধেয় মানুষ, ওনাকে বসই বলতে হয়, সেফটি শহীদুল বস। তো উনি বলল যে আমাকে ইস্যু করে বলল যে তার মোবাইল, তার সময়, তো সে ভিডিও ছাড়তে পারে, এটা তো আর আমরা আগে কখনো নিষেধ দেই নাই। তো এডিসি তাকে ডাকছে, এডিসি তার সঙ্গে কথা বলবে, তো তাকে আইডেন্টিফিকেশন করবে এডিসি। তো তারপরে এডিসি যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তো এর পরের দিন সিসিটিভির সেফটিরা আমাকে গাড়িতে করে এডিসিতে নিয়ে যাওয়ার পরে আমি তাদেরকে শ্রদ্ধা ভরে প্রথমে সালাম দিয়ে তাদের মন একটু আকর্ষণ করি, জয় করি। তারপরে আমি তাদের সঙ্গে, আসলে আমার যেহেতু ভুল হয়েছে, প্রজেক্ট উদ্বোধন হয়নি, আর আমি A to Z প্রজেক্টের একদম গ্রাউন্ড থেকে টপ পর্যন্ত যত রকমের আইটেম ছিল সমস্ত কিছু আমি ভিডিও করে আপলোড করেছিলাম। তো এটাও আমার ভুল ছিল। তো তখন এডিসি লোকজনের সঙ্গে আমার কথা হয়, আমি তাদেরকে প্রথমেই বলি যে স্যার আমি এই প্রজেক্টে নতুন আসছি, আর এইখানে তো আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি হাজার হাজার ভিডিও মানুষ আপলোড করেছে, আর আমি এখানে নতুন এসেছি, তো এখানে ভিডিও করলে কি হবে বা আপলোড করা যাবে কিনা, আমি তো স্যার এত কিছু জানি না। তো স্যার প্রথমবারের মতো আমার ভুল হয়ে গেছে, আমি আর টার্মিনালের ভিডিও করব না। তো তখন এডিসি আমাকে একটি লিস্ট বের করে দেয়, আরো 18-19 জনের নাম আছে সেইখানে, যে ওদেরকে চিনো নাকি। তো দর্শক, তখন কিন্তু আমি একটা কঠিন বিপদে ছিলাম। তো অন্য জনকে নিয়ে চিন্তা করার মতো মন মানসিকতা আমার ছিল না। তখন আমি একটি কথাই বলেছিলাম যে স্যার আমি নতুন এসেছি, আমি ওদেরকে চিনি না। তো তখন তারা আমাদেরকে বললো যে দেখো ভাই, তোমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, যাই থাকুক না কেন, তোমার চ্যানেলে তুমি ভিডিও আপলোড করবা, এটা তোমার রাইট, তোমার অধিকার। কিন্তু এয়ারপোর্টের ভিতরে যারা জব করে, অফিসার থেকে শুরু করে ওয়ার্কার লেভেল পর্যন্ত, সবারই কিন্তু টোটালি পিকচার তোলা, ভিডিও করা, কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করা সম্পূর্ণ নিষেধ। আর যেহেতু এখনো প্রজেক্ট উদ্বোধন হয় নাই, আর তুমি তো একেবারে গ্রাউন্ড থেকে শুরু করে, মাটির নিচ থেকে শুরু করে একদম টপ পর্যন্ত সবকিছু ওইটাই ভিডিও করেছো, এগুলো তো আসলে অনেক গোপনীয় বিষয় আছে যেগুলো বাহিরে প্রকাশ করা নিষেধ। এগুলা প্রকাশ করলে অনেক সমস্যা হতে পারে, কিভাবে কি কাজ হচ্ছে সবগুলো তো ভাই আর পাবলিক প্লেসে প্রকাশ করা যায় না। তখন আমি বলেছিলাম যে স্যার আরো বিভিন্ন চ্যানেলে তো আমি দেখেছি টার্মিনাল 3 ভিডিও করেছে। তো তখন তারা বললো তারা হচ্ছে সাংবাদিক, বিভিন্ন চ্যানেলে তারা কাজ করে, তারা আমাদের অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে ভিডিও করেছে। আর তারা তো তোমার মতো এরকম A to Z সমস্ত কিছু ভিডিও করেনি, তারা হয়তো যে কোনো একটা ফ্লোরের দৃশ্য, সৌন্দর্যের একটা দৃশ্য ভিডিও করে তারপর তারা চলে গেছে, বা ড্রোন ক্যামেরা দিয়ে উপরের দৃশ্যগুলো ভিডিও করেছে, যেগুলা অনেক দূর থেকে করেছে, দেখতে খুব সুন্দর মনে হয়। তখন আমার আর অন্য কোনো কিছু অজুহাত দেওয়ার বা বলার কোনো পরিস্থিতি ছিল না। তো তখন আমি এটাই বলেছিলাম, স্যার আমি নতুন এখানে আসছি, আমি এখানকার নিয়ম কানুন তেমন ভালোভাবে জানি না, আমার ভুল হয়ে গেছে। তো আমি নেক্সট আর কখনো ভিডিও করব না বা আপলোড করব না। তো তখন এডিসি কিন্তু আমাকে সুযোগ দেয়, বলে ঠিক আছে ভাই, তুমি যাও, ডিউটি শুরু করো। এর পরবর্তীতে কিন্তু আল্লাহর রহমতে আমি ডিউটি শুরু করি। আর এখন 1 বছর প্লাস হয়ে গেছে। তো অনেক লোক এসেছে, অনেক লোক চলে গিয়েছে, অনেক লোকের বিভিন্ন অজুহাতের কারণে চাকরি চলে গেছে, নিজের ভুলের কারণে অনেকের চাকরি চলে গেছে, অনেকে স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে গেছে। তো এখন মূলত প্রজেক্টে একদম লোক নেই বললেই চলে। আমাদের যে সিসিটিভিতে 1500 থেকে 2000 লোক কাজ করতো, সেখানে এখন বর্তমানে 40 থেকে 50 জন লোক কাজ করছে মাত্র। আর আল্লাহর রহমতে এখনো আমি সেইখানে কাজ করছি। তো দর্শক মন্ডলী, আপনারাই দেখেন রিজিক কি জিনিস, কার কখন কোথায় কোন জায়গায় রিজিক লেখা আছে তা কিন্তু একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। যেখানে চাকরিতে জয়েন করার 2 মাস পরে আমার চাকরি চলে গিয়েছিল, সেখানে কিন্তু এখন 1 বছর প্লাস হয়েছে।
আপনাদের ভালোবাসায়, আল্লাহ তাআলার দোয়ায় আমি কিন্তু এখনো সেখানে চাকরিতে কন্টিনিউ আছি। তো দর্শক মন্ডলী, ওই কোম্পানির কাজের মাধ্যমে আমি যে টাকা আর্ন করব, সেই টাকা দিয়ে আমি আমার নিজের চাহিদা মিটাবো, খাবার খাবো, আমার ফ্যামিলিতে মা বাবা ভাই বোন সবারকে সাপোর্ট দিব, এটাই আমার রিজিক লেখা ছিল। বিভিন্ন চাকরি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, এগুলো হচ্ছে মাধ্যম। কারো না কারো মাধ্যমে একটা ফ্যামিলিতে অনেক লোক থাকে, কারো না কারো মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেয়। আমাদের কাউকে ধৈর্য হারা হলে হবে না। তো সব সময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে, আর মনে রাখতে হবে, একটা বিশ্বাসই করতে হবে, রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তো দর্শক, আমাদের যে কোনো বিষয়ে ধৈর্য হারা হইলে হবে না। আল্লাহর কাছে ভরসা রাখতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকল চাহিদা পূরণ করে দিবেন, মিটিয়ে দিবেন। তো দর্শক মন্ডলী, আপনারা ঘটনাটা শুনে অবশ্যই বুঝতে পেরেছেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তো দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মনে রাখবেন, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফেজ।